আমি সেই শিল্পী যার সঙ্গীত সভায় এখনো সহস্র শ্রোতা আতিপাতি খোঁজে চিত্তশুদ্ধির অভয়। লিখেছিলেন কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়। হ্যাঁ, তাই তাঁর সৃষ্টি করা নানা অনুবাদ কাব্য সম্ভার নিয়ে রাখছি আমাদের এই তথ্যচিত্র। আজ দ্বিতীয় পর্ব। আজ এই পরিসরে কবি মঙ্গলাচরণের কিছু অনুবাদ কাজের সঙ্গে পরিচয় করাবো। একজন চিন্তাবিদ বলেছিলেন, পোয়েট্রি ইন ট্রান্সলেশন ইজ লাইক টেকিং আ শাওয়ার উইথ আ রেইনকোট অন। কিন্তু রেইনকোট গায়ে দিয়ে বৃষ্টিতে ভিজতে ক্ষতিই বা কি? সব ভাষা তো আমরা জানি না। কবিতা অনুবাদের অন্যতম মনস্তত্ত্ব হল অপর ভাষার মাধুর্যের নির্যাস স্বভাষায় নিয়ে আসা, সেটাই অনুবাদের প্রেরণা। সেই দুঃসাহসিক নাবিক বৃত্তি অনুবাদ কবিতায় অনেক কবিরাই করেছেন। মঙ্গলাচরণ তার অন্যতম। প্রথমে অজস্র গদ্য অনুবাদ এবং সঙ্গে সঙ্গে কবিতাতেও রেখে গেছেন তার নজির। প্রবাস জীবনে থাকাকালীন তিনি এক জায়গায় লিখছেন, ভাষার বোরখা অল্প একটু উন্মোচন করতে পারলে যেমন কবিতার সৌন্দর্য উপভোগের ভৌগোলিক সীমানা লোপ পায়, তেমনি দেশের জলবায়ু থেকে মনের শিকড় সম্পূর্ণ উন্মিলিত না হলে বিদেশে বসেও স্বদেশী কবিতা রচনায় বাধা হয় না। 2020 সালে কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা 23টি পর্বে তাঁর জীবন এবং কবিতার কথা বলেছিলাম। কিন্তু সেই সময় তাঁর জীবনের এক অন্যতম অধ্যায় আমরা স্পর্শ করতে পারিনি। সেটি হচ্ছে তাঁর অনুবাদ কবিতার সম্ভার। ইতিমধ্যে শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় কবির সারা জীবনের অনুদিত নানা দেশের কবিতা খুব শীঘ্রই দেশ পাবলিশিংয়ের সৌজন্যে প্রকাশিত হতে চলেছে। কোন সিন্ধু পারের পাখি নামের সেই কবিতার বইটি থেকেই কিছু কবিতা আপনাদের আজ শোনাব। অন্যান্য সাহিত্যিক ছাড়াও সোভিয়েত কবি, নাট্যকার, শিল্পী এবং মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা মায়াকভস্কির রচনা অনুবাদ করেছিলেন তিনি। মায়াকভস্কি সোভিয়েত রাশিয়ার বিভিন্ন বিপ্লবী শক্তির কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। লেনিনকে নিয়ে মায়াকভস্কির অন্যতম কবিতা অনুবাদ করলেন মঙ্গলাচরণ, চলো ধরি লেনিন স্মরণী। 40-এর দশকে অনেক সাম্যবাদী লেখাতেই বাংলায় মায়াকভস্কির কবিতার চর্চা হয়েছে। তবে এই কথা হয়তো জোর দিয়ে বলা যায় যে মঙ্গলাচরণের মায়াকভস্কির অনুবাদ পাঠককে সব থেকে আলোড়িত করেছিল। এই অগ্রণী কবির অনুবাদে সম্মিলিত যাত্রা কবিতাটি একটি বিশেষ সৃষ্টি। মার্ক্সবাদী চেতনা প্রসূত কবিতাটির ইংরেজি নাম আওয়ার মার্চ। মানুষের প্রগতিশীল যাত্রাকে কুর্নিশ জানিয়ে যেন দুন্দুভি বাজে পুরো লেখাটিতে। শহুরে বাগান মারাও, মারাও বিদ্রোহী পদভরে, মাথা উঁচু রাখো, ফৌজি টুপিটা আকাশে দিক না লাভ, দুনিয়ার মোরা দ্বিতীয় প্রলয়, ছাড়াই বাইরে ঘরে, পৃথিবীর প্রতি শহর আমরা ধুয়ে মুছে করি সাফ, পায়ে পায়ে হাঁটে নানা রঙ দিনগুলি, বছর গড়ায় ধীরে সুস্থে খুবই, গতি আমাদের ইষ্ট যেন না ভুলি, হৃৎপিণ্ডটা বাজে বুঝি দুন্দুভি। মঙ্গলাচরণের অনুবাদে বিপ্লবীরা নিজেদের দ্বিতীয় প্রলয় বলছেন, আমাদের এই গান হতে কোন অস্ত্র সে খরতর। কবিতায় দৈবকে জয় করার ইঙ্গিত আছে। ঐশ্বরিক মহিমার বদলে মানব মহিমার প্রতি নিবিড় আস্থা দেখানো হয়েছে মর্মস্পর্শী অনবদ্য অনুবাদে। চিলির কবি পাবলো নেরুদার প্রতি ছিল কবি মঙ্গলাচরণের নিবিড় ও অগাধ শ্রদ্ধা। পাবলো নেরুদার অনেক কবিতাই অনুবাদ করেছেন তিনি, যার প্রতিটি উৎসের প্রতি আনুগত্য শুধু নয়, এমন হৃদয়গ্রাহী সব অনুবাদ যেন সেগুলো কবি মঙ্গলাচরণের কাছে তাঁরই প্রতিবাদী সত্তার কথা। তাই কবি লিখেছেন, পাবলো নেরুদার কবিতার দেহে একাধারে যেমন আধুনিকতম ইউরোপীয় কবিতার রূপের ছোঁয়া, তেমনি ল্যাটিন আমেরিকার মিশ্র স্পেন দেশীয় আভাও লেগেছে। তেমনি সেই কবিতার আত্মা হল
আজকের দিনের শ্রেষ্ঠ প্রগতিশীল মানবতাবাদ। তাই আমি মনে করি পৃথিবীর সাংস্কৃতিক অগ্রগতিতে পাবলো নেরুদার ভূমিকা অনন্য। বিশিষ্ট বামপন্থী কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, তার সঙ্গে ব্যক্তিগতভাবেও আমার যোগাযোগ হয়েছিল, তার বাড়িতেও গেছি। তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় যার মাধ্যমে, তিনি হলেন কবি অরুণাচল বসু। আমরা মঙ্গলাচরণকে আটকে রেখেছি কয়েকটি কবিতার মধ্যে, কিন্তু তার চিন্তা এবং তার কবিতার ব্যাপ্তি অসীম। এবং শুধুমাত্র তাই না, সেই 40-এর দশক থেকে তিনি দেশ বিদেশের বহু কবিতা অনুবাদ করেছেন। আজকে তার অনুবাদ করা পাবলো নেরুদার কবিতা আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। আর দেখো, এক্ষুনি এলো টাকিও, উগলে দিতে দিতে ভয়ঙ্কর সব চিঠি, সেই সব চিঠি যার জন্য মাশুল দিতে হয় আমাদের, যা জানান দেয় মৃত্যুর সংবাদ কিংবা কোনো এক ভাইয়ের জেলে যাওয়ার খবর, কিংবা আরো বেশি কেউ আমাদের ফাঁদে ফেলছে, জড়িয়ে নিচ্ছে মাকড়সার জালে, আর তারপর কেউ আনছে খবরের কাগজ, সাদা কালোর ছোপ ধরা মৃত্যুর মতো, আর দেখছি সব খবরই চোখের জল ফেলছে। আবার কখনো যুদ্ধ বিধ্বস্ত অত্যাচারিত স্পেন দেশ যথার্থ চিত্ররূপ পেয়েছে মঙ্গলাচরণের অনুবাদে। যেমন কবিতার নাম ধর্ষিত দেশ। এত অবন্তি কবর, এত শহীদের আত্মত্যাগ, ধ্রুবতারাদের দেশে এতগুলো জানোয়ারের উন্মত্ত দাপাদাপি, হায় রে, এত ভয়ঙ্কর রক্তাক্ত ক্ষত কিছুতে শুকোবার নয়, জয়লাভেও না, কিছুতে না, সমুদ্র সিঞ্চনে না, সময়ের শিকতা সৈকত অতিক্রম করে এলেও না, কবরের মাটিতে মাটিতে জ্বলন্ত জেরেনিয়াম ফুটলেও না। প্রতীতি চ্যাটার্জি কবি মঙ্গলাচরণের সেজ ভাই বরদাচরণ চট্টোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র কৌশিক চ্যাটার্জির একমাত্র কন্যা। প্রতীতির সেন্ট জেভিয়ার্স কলেজের বাংলায় গ্র্যাজুয়েশনের সময় ফাইনাল ইয়ারের ডিসার্টেশনের একটি অংশ উনি শোনাবেন, যেখানে পাবলো নেরুদার কবিতায় কবি মঙ্গলাচরণের মধ্যে প্রসঙ্গত এসেছে সুভাষ মুখোপাধ্যায়ের অনুবাদের একটি তুলনামূলক আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় এবং কবি সুভাষ মুখোপাধ্যায়ের করা পাবলো নেরুদার কবিতার সাধারণ অনুবাদ। আমরা অবাক হই এই ভেবে যে একই কবিতা একই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুজন কবির কাব্যশৈলীতে বা কবিতা লেখার ঢঙে কিভাবে এত আলাদা হয়ে যায়। একটু গভীরে নজর করলে দেখা যায় যে তাদের শব্দচয়ন, বাক্যবন্ধ, এমনকি অনুবাদে তাদের পংক্তি বিন্যাস তাদের নিজস্ব কবি চেতনেরই বহিঃপ্রকাশ। একজন যখন বেশ সুসজ্জিতভাবে তৈরি করছেন অনুবাদের চেহারা, অন্যজন সেই একই কবিতার কবিতা অনুবাদে খুঁজেছেন আটপৌরে কণ্ঠস্বর। আমাদের নিত্যদিনের ভাবের আদান প্রদানকে তিনি গুরুত্ব দিয়েছেন তার অনুবাদে। আমরা এটি সহজেই অনুমান করতে পারি যে কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় এবং কবি সুভাষ মুখোপাধ্যায়ের পাবলো নেরুদার কবিতার এই সাধারণ অনুবাদগুলি একই স্থানে বা একই সময়ে হয়নি। তবুও তাদের দুজনের অনুবাদের মধ্যেই আমরা বেশ কাকতালীয় কিছু সাদৃশ্য এবং বেশ কিছু বৈসাদৃশ্যও পাই। একজন যখন বিদেশি কবির কবিতা অনুবাদে বিদেশি সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখেছেন, অন্যজন তার বয়ানে কিছুটা অনুসৃজনের সাহায্যেই তার অনুবাদকে সযত্নে প্রথিত করেছেন তার নিজ জন্মভূমিতে।
আমাদের আজকের আলোচনা দুজন কবির করা নেরুদার ডিসকভারার্স অফ চিলি কবিতাটির অনুবাদ দুটি নিয়ে। একটি কবিতার দুটি অনুবাদ তুলনা করার ক্ষেত্রে প্রথমেই আলোকপাত করা প্রয়োজন দুটি অনুবাদের নামকরণ। নেরুদার মূল কবিতা ডিসকভারার্স অফ চিলি কবি মঙ্গলাচরণের লেখনীতে হয়েছে আবিষ্কর্তা, এবং কবি সুভাষ মুখোপাধ্যায়ের বয়ানে তাই হয়েছে যারা আবিষ্কার করেছিল। একটি স্থান আবিষ্কার করার ক্ষেত্রে অনেক বা অধিকের ছবিকে সরিয়ে এক বচনে স্থান দিয়েছেন কবি মঙ্গলাচরণ। তিনি একটি একক বা একটি ইউনিটকে দেখাতে চেয়েছেন হয়তো। অন্যদিকে কবি সুভাষ অনুগত থেকেছেন মূলের প্রতি। তার অনুবাদের নাম যারা আবিষ্কার করেছিল। কবিতার প্রথম পংক্তিতে নেরুদা বলছেন, "From the north Almagro brought his crinkled spark, and over the territory between explosion and sunset, he bent day and night as over a chart." কবি মঙ্গলাচরণের বয়ানে এর আক্ষরিক অনুবাদ আমরা পাই, যেখানে তিনি বলছেন দিন রাত ঝুঁকে রইলেন। আমরা বুঝতে পারি যে এই পংক্তির এই বাক্যাংশ হি বেন্ট ডে অ্যান্ড নাইট অ্যাজ ওভার আ চার্ট আক্ষরিক অর্থেই দিন রাত ঝুঁকে রইলেন হিসেবে উপস্থাপিত হয়েছে মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের লেখনীতে। অন্যদিকে কবি সুভাষের চিন্তনে তাই প্রকাশিত হয়েছে দিনরাত হুমড়ি খেয়ে সে পড়ে থাকত, যার অভিঘাত কবি মঙ্গলাচরণকৃত ঝুঁকে পড়বার থেকে তীব্রতর। এবং আমরা বুঝতে পারি এখানে কিছুটা অনুসৃজনও হয়েছে বটে। চতুর্থ পংক্তিতে এরপর দেখা যায়, "Night, snow and sand make up the form of my thin country." এখানে থিন কান্ট্রি এই বাক্যবন্ধটির দুটি অনুষঙ্গ দুজন কবির অনুবাদে খুব অদ্ভুতভাবে দুরকম ভাবে দেখা যায়। ভারতের স্বদেশ চেতনায় আমরা সাধারণত মাতৃমূর্তিকেই দেখি, আমরা আমাদের মাকেই দেখি ভারত মাতার মধ্যে। বিদেশি সংস্কৃতিতে এই মাতৃমূর্তি রূপান্তরিত হন এক পিতার রূপে। মঙ্গলাচরণের অনুবাদে তার ভাষার মধ্যে আমরা খুঁজে পাই ছিপছিপে গরম পিতৃভূমি। পূর্বকৃত মাই থিন কান্ট্রি কবি মঙ্গলাচরণের ভাষায় হয়ে উঠেছে ছিপছিপে গরম পিতৃভূমি। তার অনুবাদে তিনি ভাষার বেড়া অতিক্রম করেছেন, সেখানে তিনি সংস্কৃতিকে জায়গা দিয়েছেন, বৃহত্তর সংস্কৃতির দরবারে প্রতিষ্ঠিত হয়েছে তার অনুবাদ। অন্যদিকে সুভাষ মুখোপাধ্যায় স্বদেশকে দেখেছেন তন্বী রূপে, এক তন্বী, আমার তন্বী দেশ রূপে, যেটিও ভারতীয় সংস্কৃতি থেকে একটু ভিন্ন। এরপর আসি কবিতার পঞ্চম পংক্তিতে। সম্ভবত সমগ্র কবিতার অনুবাদে দুজন বন্ধুসম অনুবাদকের অনুবাদের মধ্যে এখানেই সব থেকে বেশি বৈসাদৃশ্য লক্ষিত হয়। নেরুদা বলছেন, "Gold burns in its fingers like an ember." সেখানে কবি মঙ্গলাচরণ তার অনুবাদে বলছেন, তার 5 আঙুলে অঙ্গারের মতো ধক ধক করছে সোনা। এই লাইনে কবির
এই অনুবাদ, কবি মঙ্গলাচরণের এই অনুবাদ একটি দৃশ্যকে অতিক্রম করে একটি দৃশ্যকল্পের প্রতিষ্ঠা দেয়, যেখানে আমরা সাধারণ দৃশ্য, চিত্র বা ইমেজ তার গণ্ডি পেরিয়ে আমরা খুঁজে পাই একটি দৃশ্যকল্প, একটি চিত্ররূপ বা একটি ইমেজারিকে। ধক ধক শব্দটি প্রসঙ্গত অনুকার শব্দ বা ওনোম্যাটোপিয়া, যার সাহায্যে পুড়ে যাওয়া বা এই যে দগ্ধ হবার ছবিটি আমরা খুঁজে পাই, সেটি আরো যেন পরিষ্কার হয়ে প্রকাশ পায় পাঠকের সামনে। আমরা পুড়ে যাওয়ার অনুভূতিকে সম্যক রূপে ধরতে পারি আমাদের মননে। অন্যদিকে সুভাষ মুখোপাধ্যায়ের করা অনুবাদে আমরা পাই জ্বলন্ত অঙ্গারের টুকরোর মতো এর আঙুলে খোসকা পড়ায় শোনা। আমাদের মনে রাখতে হবে, মূল কবিতায় ছিল গোল্ড বার্নস ইটস ফিঙ্গার্স লাইক অ্যান এম্বার। এখানে খোসকা পড়ায় শোনা কবি সুভাষের বয়ানে পুড়ে যাওয়ার বোধটিকে বোঝানোর থেকেও বেশি যেন পুড়ে যাওয়ার পরবর্তী প্রতিক্রিয়াকে বোঝায়। অর্থাৎ কাব্যের নিরিখে অনুবাদের ভাষায় এটি সামান্য হলেও অতিশয়োক্তি। এখানে আমরা সহজেই ধরে নিতে পারি যে পুড়ে যাওয়ার অভিব্যক্তির থেকেও পুড়ে যাওয়ার পরবর্তী অনুভূতিকে কবি সুভাষ একটু বেশি গুরুত্ব দিয়েছেন। এই কবিতাটির মধ্যে আর যা যা ছিল তার মধ্যে দুজন বন্ধু কবির রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক মানুষ খুব সহজেই ধরা পড়ে। তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে কমিউনিজমে আত্মনিবেদিত দুই কবি মন যদি নেরুদার কবিতা অনুবাদের পিছনে দায়ী হয়, তবে বলা যেতে পারে দুজনেই দুভাবে তাদের কবি মন, তাদের কবি সত্তা বা তাদের চিন্তাশীলতাকে প্রয়োগ করেছেন তাদের অনুবাদে। মঙ্গলাচরণ মূল কবিতার প্রতি অনুগত থেকেছেন, তার মননে, তার কবি সত্তায়, তার লেখনীতে তিনি স্বতন্ত্র। নিজস্ব কাব্যশৈলী, বাক প্রতিমা, এই সমস্ত কিছুর দ্বারা তিনি অনুবাদে মিশিয়েছেন ভারতের তথা বাঙালি মননের অনুষঙ্গ। অন্যদিকে সুভাষ মুখোপাধ্যায় তিনি তার অনুবাদে নিজস্বতাকে স্থান দিয়েছেন। তার অনুবাদ কিছু কিছু ক্ষেত্রে অনুবাদের গণ্ডি পেরিয়ে তৈরি হয়েছে অনুসৃজনে। তার অনুবাদ হয়ে উঠেছে তার নিজস্ব কবিমনেরই ফসল। প্রত্যাবর্তন, মূল কবিতা পাবলো নেরুদা, অনুবাদ মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়। পিতৃভূমি হে আমার স্বদেশ, এবার তোমার দিকেই মুখ ফেরাই। তবু কি মন কেমন করে তোমার জন্যে, মায়ের জন্যে যেমন শিশুর মন কেমন করা, কান্নায় ভরা। কোলে তুলে নাও এই অন্ধ সেতার আর এই অনাথ মাটিতে। আমি বেরিয়ে পড়েছিলুম সংসারে তোমাকে সন্তান উপহার এনে দিতে। আমি নেমে গিয়েছিলুম পতিতকে পথ দেখাতে তোমার তুষারিত নামের মহিমায়। আমি গিয়েছিলুম ঘর বাঁধতে তোমার শক্ত গাছের গুঁড়িতে। আমি গিয়েছিলুম আহত বীরদের জন্যে তোমার দেওয়া সম্মান বহন করে আনতে। আর এখন আমি বুকে তোমার ঘুমোতে চাই। দাও আমাকে তোমার মর্মভেদী ঝঙ্কার মুখর স্বচ্ছ রাত্রি, তোমার পালতোলা নৌকোর রাত্রি, তোমার তারায় তারায় বিশালতা। হে আমার স্বদেশ, আমি আমার পুরনো দিন বদল করে নিতে চাই। হে আমার স্বদেশ, দাও আমাকে নতুন কামনার গোলা। তোমার ক্ষীণাঙ্গ কটিতট আমাকে হাত দিয়ে জড়াতে দাও।
সমুদ্র উচ্ছ্বাসে চূর্ণ তোমার উপর উপকূলে বসতে দাও আমাকে, যেন মুঠো মুঠো বাজরা কুড়িয়ে মর্ম উদ্ঘাটন করতে পারি তার। এই আমি চললুম সার সুপুষ্ট সুকুমার ফুলগুলো বেছে বেছে তুলতে, চললুম তুলো থেকে তুষার সাদা সুতো কাটতে, আর এই মহিমান্বিত নির্জন ফেনার মুখোমুখি তোমার সৌন্দর্যের গলায় পরানোর জন্য গাঁথো এক সমুদ্র উপকূলের মালা। পিতৃভূমি, হে আমার স্বদেশ, প্রতিরোধের পারাবারে তুষারের বাধার দেয়ালে আদিগন্ত ঘেরা, চোখে তোমার প্রহরী ঈগলের দৃষ্টি, বুকে তোমার গন্ধকের বিস্ফোরণ, পবিত্র পশম আর পান্নায় মোড়া তোমার দক্ষিণ মেরু দেশের হাতে এক ফোঁটা অনির্বাণ মানবিকতার আলো টলমল টলমল করে শত্রু দেশের আকাশে আগুন লাগায়। সেই আলোকে বাঁচিয়ে রাখো পিতৃভূমি, তুলে ধরো আকাশে অন্ধ আশঙ্কা আতুর এই বাতাসে, তুলে ধরো মৃত্যুহীন তোমার ফসলিয়া আশা, আর তোমার দূর দূর প্রান্তরে পড়ুক এই সুদুর্লভ আলোর রেখা। মানুষের এই ভবিষ্যৎ ঘুমন্ত আমেরিকার বিস্তীর্ণ বিপুলতায় এইভাবে আগলিয়ে রাখো তুমি একক প্রাণের রহস্যময় পুষ্পকে।